স্টার্ট। ওকে, সো ফিচার্স অফ ভিক্টোরিয়ান পোয়েট্রি। তো প্রথমেই তোমাদের বলি যে ভিক্টোরিয়ান পোয়েট্রির যে সময়টা সেটা হচ্ছে 1837 to 1901. So why this timeline? Because in 1837 Queen Victoria, Victoria became the Queen of England. So with Victoria coming to the throne, তিনি যখন সিংহাসনে বসলেন সেই সময়টা থেকে আমরা ভিক্টোরিয়ান এজ বলি, ঠিক আছে, ভিক্টোরিয়ান এজ। এবং এইটা যতদিন উনি বেঁচে ছিলেন 1901 অবধি, বা যতদিন উনি রানী ছিলেন সেই সময়টাকে ভিক্টোরিয়ান এজ বলে। তো এই সময়ে যে কবিতা লেখা হয়েছিল সেইটাকে ভিক্টোরিয়ান পোয়েট্রি বলা হয়। আমি যখন ভিক্টোরিয়ান এজ পড়িয়েছিলাম ইন জেনারেল হিস্ট্রি অফ লিটারেচার, তখন তোমাদের বলেছিলাম যে এই সময় যারা মেজর পোয়েটস ছিলেন তাদের নাম হচ্ছে লর্ড টেনিসন, তারপর রবার্ট ব্রাউনিং, হ্যাঁ, এছাড়া আমরা বলতে পারি ম্যাথু আর্নল্ড, ঠিক আছে। তো দে ওয়ার দ্য মেজর পোয়েটস। হ্যাঁ, ফিমেল পোয়েটসও অনেকে ছিলেন, যার মধ্যে আমরা অবশ্যই ক্রিস্টিনা রসেটির কথা বলতে পারি, ইবি ব্রাউনিং, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। খুব ইন্টারেস্টিংলি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর স্ত্রী ছিলেন, রবার্ট ব্রাউনিং এর স্ত্রী, হ্যাঁ, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, ঠিক আছে। এছাড়া সিজি রসেটি, ক্রিস্টিনা জর্জিনা রসেটি, তার নাম আমরা বলতে পারি। তো এনারা মেজর ভিক্টোরিয়ান পোয়েটস ছিলেন, ঠিক আছে। এনারা মেল পোয়েটস এবং ফিমেল পোয়েটস, ঠিক আছে। তো এনাদের নাম মনে রাখতে হবে ভিক্টোরিয়ান পোয়েটস হিসেবে: টেনিসন, ব্রাউনিং, আর্নল্ড, আর এদিকে ইবি ব্রাউনিং, সিজি রসেটি, ঠিক আছে। এবার যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কি কোনোটা মিসিং আছে তোমার? কোনটা? ভিক্টোরিয়ানটা, আচ্ছা। এবার যদি আমরা বোঝার চেষ্টা করি যে ভিক্টোরিয়ান পোয়েট্রির যে ফিচার্স বলা হচ্ছে, দেখো তার মধ্যে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিমস, এটা হচ্ছে প্রথম। যে ভিক্টোরিয়ান পোয়েট্রি যে থিমগুলোকে নিয়ে ডিল করে তার মধ্যে সামাজিক কিছু বিষয় রয়েছে এবং রাজনৈতিকও কিছু বিষয় রয়েছে ভিক্টোরিয়ান পোয়েট্রি, ঠিক আছে। এই এজটা, সময়টা কখন? 1837 থেকে 1901। 1837 থেকে 1901, দিস ইজ দ্য টাইম অফ ভিক্টোরিয়ান পোয়েট্রি। এটা ভিক্টোরিয়ান পোয়েট্রির সময়সীমা। তো দেখো সোশ্যাল এন্ড পলিটিক্যাল থিম যেটা আমি দিয়েছি, হ্যাঁ, নোটসই তো দিয়েছি, নোটস থেকে দেখতে পারো। হ্যাঁ, তো এখানে সোশ্যাল এবং পলিটিক্যাল থিমের মধ্যে প্রথম বলা হচ্ছে, দেখো ভিক্টোরিয়ান পোয়েট্রি অফেন অ্যাড্রেস কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুস such as industrialization and class struggles. তো এই সোশ্যাল এবং পলিটিক্যাল থিমের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর ক্লাস স্ট্রাগলস, এই বিষয়গুলো আমরা দেখতে পাই, ঠিক আছে, শ্রেণী সংগ্রাম। এবার কেন এটা হচ্ছে ক্লাস স্ট্রাগলস, এটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে এই সময় শিল্পায়ন হয় এবং মানে পুরো পৃথিবী জুড়ে, মূলত ইংল্যান্ডে বা ইউরোপে আমরা দেখতে পাই প্রচুর ফ্যাক্টরি গড়ে ওঠে, ফ্যাক্টরি বা মিল যেগুলোকে আমরা বলি সেগুলো গড়ে ওঠে। এবং তার ফলে একটা ক্লাস তৈরি হয় যারা ওয়ার্কিং ক্লাস, যাদেরকে আমরা ওয়ার্কিং ক্লাস বলতে পারি, ঠিক আছে, যারা শ্রমিক শ্রেণীর মানুষ, ঠিক আছে। এবং একটা ক্লাস গড়ে ওঠে যারা রিচ আপার ক্লাস, যারা অবভিয়াসলি মালিক, ফ্যাক্টরির মালিক যারা। তো সেই জন্য এই দুই ক্লাসের মধ্যে আমরা দ্বন্দ্ব দেখতে পাই, ক্লাস স্ট্রাগল বা শ্রেণী সংগ্রাম আমরা দেখতে পাই, ঠিক আছে। এছাড়া ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল সেই সময় ভিক্টোরিয়ান এজে। ফ্যাক্টরি গড়ে উঠছিল, নতুন নতুন শিল্পাঞ্চল গড়ে উঠছিল, ম্যানচেস্টার, প্রেস্টন, লিভারপুল, এরকম ইংল্যান্ডে হয়েছিল। তো সেই জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ক্লাস স্ট্রাগল, এইটা একটা খুব ইম্পর্টেন্ট ফিচার ভিক্টোরিয়ান পোয়েট্রি। এছাড়া নেক্সট বলা হচ্ছে, দেখো মোরাল অ্যান্ড রিলিজিয়াস কনসার্ন, কিছু নৈতিক এবং ধার্মিক, মোরাল অ্যান্ড রিলিজিয়াস কনসার্নস, এটাও একটা ফিচার যেটা আমরা বলতে পারি, মোরাল অ্যান্ড রিলিজিয়াস কনসার্নস। তো মোরাল অ্যান্ড রিলিজিয়াস কনসার্নের মধ্যে আমরা কি বলতে পারি? দেখো এই সময় মূলত একটা মানে তত্ত্ব আসে, সেটা হচ্ছে চার্লস ডারউইনের, ঠিক আছে, চার্লস ডারউইনের থিওরি অফ এভলিউশন, ঠিক আছে। তো ডারউইনের একটা তত্ত্ব আছে যেটাকে আমরা বলি থিওরি অফ এভলিউশন, ঠিক আছে। এগুলো তোমরা মানে নোটও করতে পারো খাতায়, আমি যে কথাগুলো লিখছি বোর্ডে, ঠিক আছে। তো ডারউইনের যে থিওরি অফ এভলিউশন আছে, থিওরি অফ এভলিউশন মানে বিবর্তনবাদ, ঠিক আছে। এটা হচ্ছে মানে এই থিওরিটাকে বলা হয় বিবর্তনবাদ। এই বিবর্তনবাদ মানে হচ্ছে যে মানুষ কিভাবে ইভলভ হয়েছে, মানে এই থিওরিটা ডারউইন প্রকাশ করেন 1859-এ। এবার দেখো এই 1859-এ ভিক্টোরিয়ান এজের মধ্যে পড়ছে, ঠিক আছে। এই থিওরিটা পাবলিশড হওয়ার পর
মানুষের যে ধারণা ছিল যে আমাদেরকে ভগবান তৈরি করেছে, কিন্তু এই থিওরিটা পাবলিশ হওয়ার পর আমরা কিভাবে ইভলভ হয়েছি, আগে একটা সময় আমাদের অন্যরকম স্ট্রাকচার ছিল, আজকের দিনে আমরা মানুষ বা সায়েন্টিফিক নেম আমাদের যেটা হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, আমরা সেই পর্যায়ে এসেছি, তার আগে আমরা অন্যরকম ছিলাম। এইটা মানে সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে ডারউইন প্রকাশ করেন, এবং এইটার পরে আমরা দেখতে পাই যে এতদিন ধরে রিলিজিয়ানের যে প্রভাব ছিল, ধর্মের যে প্রভাব ছিল, সেই জন্য এখানে রিলিজিয়াস কনসার্ন বলা হচ্ছে, দেখো সেই ধর্মের প্রভাব কমতে থাকে এবং সায়েন্স বা বিজ্ঞানের প্রভাব বাড়তে থাকে। তো ডারউইনের থিওরি পাবলিশ হওয়ার পর সায়েন্স বা বিজ্ঞান এইটা মানুষকে অনেক বেশি করে প্রভাবিত করতে থাকে, ঠিক আছে। তো সেই জন্য মানে ভিক্টোরিয়ান পোয়েট্রিতে আমরা মোরাল বা রিলিজিয়াস কনসার্ন দেখতে পাই, এবং কোথাও একটা গিয়ে মানুষের মধ্যে মানে বিশ্বাস কমে আসে। সেই জন্য একটা টার্ম হয়তো আমরা এখানে বলতে পারি যে ক্রাইসিস অফ ফেথ, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। ভিক্টোরিয়ান পোয়েট্রিতে এটা দেখতে পাই আমরা, ক্রাইসিস অফ ফেথ মানে বিশ্বাসের সংকট, বিশ্বাসের সংকট। তো এই যে মোরাল এন্ড রিলিজিয়াস কনসার্ন বলছে, তার মধ্যে এইটা একটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়, ক্রাইসিস অফ ফেথ। ম্যাথু আর্নল্ড, এই যে দেখো 3 নম্বরে যাকে বলেছি যে এই এজের সবথেকে বেস্ট পোয়েট ছিলেন টেনিসন, তারপরে ব্রাউনিং। হ্যাঁ, ব্রাউনিং এর পরে আমরা নেক্সট যার নাম বলতে পারি তিনি হচ্ছে ম্যাথু আর্নল্ড। তো আর্নল্ডের একটা কবিতা ছিল, কবিতাটার নাম হচ্ছে ডোভার বিচ। ডোভার বিচ, এই ডোভার বিচ পোয়েমে আমরা দেখতে পাই যে আর্নল্ড এই ক্রাইসিস অফ ফেথ এই বিষয়টাকে তুলে ধরেন, ঠিক আছে। এই ক্রাইসিস অফ ফেথ এই বিষয়টাকে তিনি তুলে ধরেন। সো দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও একটা খুব ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা এই পোয়েমের মধ্যে দেখতে পাই। ওকে, আচ্ছা, এটা ছাড়া অবশ্যই মোরাল এন্ড রিলিজিয়াস কনসার্ন ছিল, সোশ্যাল এন্ড পলিটিক্যাল থিমস ছিল। দিস আর মেজর থিমস, মেজর ফিচার্স যেটাকে আমরা এই পোয়েট্রির মধ্যে দেখতে পাই। আচ্ছা, এইটা ছাড়া 3 নম্বরে দেখো বলা আছে নেচার এন্ড রোমান্টিক ইনফ্লুয়েন্স। এবার নেচার এন্ড রোমান্টিক ইনফ্লুয়েন্স কি থাকবে এই পোয়েট্রির মধ্যে? অবশ্যই থাকবে, নেচার এন্ড রোমান্টিক ইনফ্লুয়েন্স, রোমান্টিক ইনফ্লুয়েন্স। এবার ভালো করে ভেবে দেখো যে ভিক্টোরিয়ান এজ যখন শুরু হচ্ছে 1837, তার আগের যে সময়টা, হ্যাঁ, এই আগের সময়টাকে আমরা কোন এজ বলি? রোমান্টিক এজ। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ তারা যখন লিখছেন সেই এজটা। তাহলে ওয়ার্ডসওয়ার্থ বা কোলরিজ বা কিটস তারা কোন বিষয় নিয়ে লিখেছিলেন? নেচার, প্রকৃতিকে নিয়ে লিখেছিলেন। তো তাদের কবিতার মধ্যে প্রকৃতির সব থেকে বেশি কথা আমরা দেখতে পাই। তাহলে নেচারের যে ইনফ্লুয়েন্স সেটা অবশ্যই থাকবে, নেচার বা রোমান্টিক ইনফ্লুয়েন্স ভিক্টোরিয়ান পোয়েট্রির উপর কিছুটা থাকবে। তো এটা 3 নম্বর একটা ফিচার আমরা বলতে পারি, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো অনেকগুলোই থিম, অনেকগুলোই টপিক রয়েছে, অনেকগুলোই ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যার মধ্যে মোরাল এন্ড রিলিজিয়াস কনসার্ন রয়েছে, বলতে পারো সোশ্যাল এন্ড পলিটিক্যাল থিমস রয়েছে, নেচার একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ছিল ভিক্টোরিয়ান পোয়েট্রির ক্ষেত্রে। কিন্তু তার থেকেও বেশি হয়তো ছিল ভিক্টোরিয়ান পোয়েট্রি রোমান্টিক পোয়েট্রি থেকে আলাদা। কিভাবে? কারণ ইট হ্যাড ফোকাস অন রিয়ালিজম, এর বাস্তবতার উপর অনেক বেশি ফোকাস ছিল। ইট হ্যাড ফোকাস অন রিয়ালিজম। ওকে, সো যেটা বাস্তব, হ্যাঁ, তো সেই রিয়ালিজম বা যেটা বাস্তবতা সেটার উপর অনেক বেশি ফোকাস ছিল, যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন রিয়ালিটি, তার উপর ফোকাসটা অনেক বেশি ছিল, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে ভিক্টোরিয়ান পোয়েট্রি টেন্ডেড টু বি মোর গ্রাউন্ডেড এন্ড রিয়ালিস্টিক দ্যান এনি কাইন্ড অফ ফ্যান্টাসাইজ থিংস, যেটা রোমান্টিক পোয়েট্রিতে আমরা দেখি। তারা অনেক বাস্তব জিনিস নিয়ে বলতেন, ঠিক আছে। আর একটা মানে পোয়েটিক স্টাইল বলতে পারো যেটা আমরা দেখতে পাই যে খুব পপুলার ছিল ভিক্টোরিয়ান এজে, সেটা হচ্ছে ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ এক ধরনের পোয়েট্রি, মানে এক ধরনের কবিতা বলতে পারো। এটা সব থেকে বেশি পপুলারাইজ করেছিলেন বা যার জন্য এটা আমরা জানি সেটা হচ্ছে রবার্ট ব্রাউনিং। টেনিসনের পরেই সব থেকে বড় পোয়েট যিনি ভিক্টোরিয়ান এজে, রবার্ট ব্রাউনিং, ঠিক আছে। রবার্ট ব্রাউনিং তিনি এই ড্রামাটিক মনোলগ লিখতেন। ড্রামাটিক মনোলগ মানে কি? ড্রামাটিক মনোলগ হচ্ছে যার মধ্যে একটা নাটকীয় গল্প থাকবে, কিন্তু বক্তা একজনই থাকবে, স্পিকার একজন। তো অনলি ওয়ান পারসন ইজ স্পিকিং। এবং আমরা এর খুব মেজর এক্সাম্পল কিছু দেখতে পাই, যেমন ধরো পরফাইরাস লাভার, পরফাইরিয়াস লাভার, এটা একটা কবিতা রয়েছে, খুব ইন্টারেস্টিং একটা কবিতা। এছাড়া আমরা দেখতে পাই মাই লাস্ট ডাচেস, মাই লাস্ট ডাচেস। তো দিস আর দ্য ভেরি ফেমাস পোয়েমস বাই রবার্ট ব্রাউনিং। আর এই সবগুলোকে আমরা ড্রামাটিক মনোলগ বলি, ঠিক আছে। মোনো কথাটার মানে হচ্ছে ওয়ান, তো ড্রামাটিক মনোলগে একজনই স্পিকার থাকে, ঠিক আছে।
যেমন পরফাইরাস লাভারই পুরো ঘটনাটা বলছেন। মাই লাস্ট ডাচেসে যিনি ডিউক ফেরেরা, তিনি তার ডাচেস সম্পর্কে বলছেন, ঠিক আছে। এবং পরফাইরাস লাভারে পরফাইরার বেঁচে নেই, আর মাই লাস্ট ডাচেসে লাস্ট কথাটা বলা হচ্ছে, ডাচেসও বেঁচে নেই। হ্যাঁ, তো একটা শকিং এলিমেন্ট থাকে যেটা ওই ড্রামাটিক মনোলগে আমরা দেখতে পাই। তো ড্রামাটিক মনোলগ একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার ভিক্টোরিয়ান পোয়েট্রিতে থাকে, ঠিক আছে। রবার্ট ব্রাউনিং এর নাম স্পেশালি মেনশন করা উচিত ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে। এছাড়া যদি পাতা উল্টাও তাহলে দেখো যে আরেকটা থিম বলা হয়েছে, সেটা হচ্ছে লস অ্যান্ড মেলানকলি। ভিক্টোরিয়ান পোয়েট্রির আরেকটা ইম্পর্টেন্ট থিম আমরা বলতে পারি লস অ্যান্ড মেলানকলি। এবার লস মেলানকলি কথাটার মানে হচ্ছে স্যাডনেস, ঠিক আছে। তো এমন অনেক পোয়েট রয়েছেন, এমন অনেক পোয়েট্রি রয়েছে যেখানে লস এবং স্যাডনেস কে ডিপিক্ট করা হয়েছে। যেমন টেনিসনের আমরা বলতে পারি টেনিসনের একটা কবিতা রয়েছে। তো টেনিসনের একটা কবিতা রয়েছে, সেটা হচ্ছে কি, টেনিসনের কবিতাটার নাম হচ্ছে ইন মেমোরিয়াম। এটা খুব বিখ্যাত একটা কবিতা, ইন মেমোরিয়াম, টেনিসনের ইন মেমোরিয়াম AHH, পুরো কবিতাটার নাম হচ্ছে ইন মেমোরিয়াম AHH, ঠিক আছে, ইন মেমোরিয়াম AHH। তো এই যে ইন মেমোরিয়াম AHH রয়েছে, MEMORIAM, ইন মেমোরিয়াম মানে ইন মেমোরি অফ সামওয়ান, ঠিক আছে, কারোর স্মৃতিতে লেখা। তো কার স্মৃতিতে তিনি এই কথাটা লিখেছিলেন? আর্থার হেনরি হ্যালাম, টেনিসনের এক বন্ধু, তিনি মারা গেছিলেন। এবং এটা অ্যাকচুয়ালি পাবলিশড হয় অনেক পরে, 1850-তে পাবলিশড হয় ইন মেমোরিয়াম, যদিও এটা তিনি লিখেছিলেন অনেক আগে, 1833-তে লিখেছিলেন। তো তার বন্ধু আর্থার হেনরি হ্যালাম, তার মৃত্যুতে তিনি এই কবিতাটা লিখেছিলেন। এবং এটা খুব স্যাড একটা পোয়েম, এন্ড দিস ইজ অ্যান এক্সাম্পল। যেমন এটাকে আমরা ড্রামাটিক মনোলগ বললাম, যে রবার্ট পরফাইরাস লাভার বা মাই লাস্ট ডাচেস, তেমনি টেনিসনের ইন মেমোরিয়াম যেটা রয়েছে, এটাকে আমরা একটা এলিজি বলতে পারি। এলিজি ইজ এ কাইন্ড অফ পোয়েম দ্যাট মোর্নস দ্য পাসিং অ্যাওয়ে অফ সামওয়ান, মানে কারোর মৃত্যুতে যে ধরনের কবিতা লেখা হয় তার স্মৃতিচারণা করে, সেটাকে এলিজি বলে, যেখানে দুঃখ প্রকাশ করা হয়। দ্যাট মোর্ন করা মানে দুঃখ প্রকাশ করা, MOURN, মোর্ন মানে দুঃখ প্রকাশ করা। তো এমন একটা কবিতা যেখানে দুঃখ প্রকাশ করা হচ্ছে। টেনিসন তার বন্ধুর মৃত্যুতে এই ইন মেমোরিয়াম লিখেছিলেন, ঠিক আছে। ইন মেমোরিয়াম AH মানে আর্থার হেনরি হ্যালাম, ঠিক আছে। তো এইটা একটা ফিচার বলতে পারো, লস এন্ড মেলানকলি, হ্যাঁ, কিছু দুঃখের বিষয়ও কবিতার মধ্যে থাকে। আচ্ছা, এছাড়া আমরা বলতে পারি যে ভিক্টোরিয়ান মানে পোয়েট্রিতে কিছু টেকনিক্যাল অ্যাসপেক্টস দেখা যায়, হ্যাঁ, টেকনিক্যাল মাস্টারি, এক্সপেরিমেন্টেশন থাকে। তবে তার থেকেও বড় ব্যাপার যেটা 8 নম্বর পয়েন্টে আমি বলছি, সেটা হচ্ছে দেখো রোল অফ উইমেন, স্পেশালি রোল অফ উইমেন পোয়েটস, ঠিক আছে। এর আগে আমরা কোনো এজে, মানে রোমান্টিক এজ বা তার আগে ট্রানজিশন এজ বা তারও আগে অগাস্টান এজে সেইভাবে উইমেন পোয়েটসদের দেখতে পাই না। বাট ভিক্টোরিয়ান এজে আমরা প্রমিনেন্টলি কিছু উইমেন পোয়েটসদের দেখতে পাই, যার মধ্যে অবশ্যই ইবি ব্রাউনিং, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তার নাম নেওয়া যেতে পারে। আর আরেকজন হচ্ছেন CG রসেটি, ক্রিস্টিনা জর্জিনা রসেটি। তো কিছু মেজর উইমেন পোয়েটস এই এজে তারা তাদের নিজস্ব ছাপ রেখেছিলেন, এবং বলা যেতে পারে যে দে কাইন্ড অফ রোট about certain themes like gender, love, social conventions, এই সমস্ত নিয়ে তারা লিখেছিলেন, ঠিক আছে। তো এইটা অবশ্যই আমরা বলতে পারি যে ভিক্টোরিয়ান পোয়েট্রিতে উইমেনদেরও কন্ট্রিবিউশন ছিল, লাইক ইবি ব্রাউনিং, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং বা CG রসেটি, ক্রিস্টিনা জর্জিনা রসেটি, ঠিক আছে। আমি নামটাকে শর্ট করে বলছি যাতে মনে রাখতে সহজ হয়, ঠিক আছে। তো দিস আর দ্য ফিচার্স। এছাড়া অবশ্যই আরেকটা বিষয় থাকে যে এই কবিতার মধ্যে পেসিমিজমও থাকে, একটু নৈরাশ্যবাদ থাকে। টেনিসনের কবিতাতেও আমরা দেখি কিছু পেসিমিজম রয়েছে। আবার আমরা দেখতে পাই যে কিছু মেলানকলিক টোন থাকে, যেমন আর্নল্ডের ডোভার বিচ, তার মধ্যে পেসিমিজম আমরা দেখতে পাই। তো আমি 9 নম্বরের পেসিমিজম ব্যাপারটা অবশ্যই বলবো, যে একটু নৈরাশ্যবাদ, যেখানে একটু হতাশা রিফ্লেক্ট হয়, সেই ধরনের কবিতাও থাকে। এবং লাস্টলি যেটা বলবো সেই পয়েন্টটা হচ্ছে যে ইন্টারেস্ট ইন দ্য পাস্ট। তো অতীতকে নিয়েও কিন্তু কবিতা লেখা হয়, অতীতের ঘটনা নিয়ে। টেনিসন যেমন ইডিলস অফ দ্য কিং লিখেছিলেন, যে ইডিলস অফ দ্য কিং। তো এইটা বলতে পারো যে মিডিয়েভাল একজন রাজা ছিলেন কিং আর্থার। সো কিং আর্থারের যে লেজেন্ডারি স্টোরি, সেইটাকে তিনি রিভিজিট করেছিলেন। সো ইডিলস অফ দ্য কিং এইটা অতীতের একটা ঘটনাকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন।
তো আমরা অবশ্যই বলতে পারি টেনিসন সিরিজ অফ দ্য কিং it drew inspiration from medieval literature or the ancient past. তো ancient past থেকেও তারা ইনফ্লুয়েন্সড হয়েছিল। তাহলে এই ফিচারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে ভিক্টোরিয়ান পোয়েট্রি, যার মধ্যে রিয়েলিজম রয়েছে, ড্রামাটিক মনোলগ একটা ফিচার হিসেবে বলতে পারি আমরা। তারপর এলিজি, টেনিসনের ইন মেমোরিয়াম যার এক্সাম্পল। ড্রামাটিক মনোলগের এক্সাম্পল হতে পারে রবার্ট ব্রাউনিং এর পোয়েমগুলো, যেমন পরফাইরিয়াস লাভার বা মাই লাস্ট টাচেস। উইমেন পোয়েটদের অবশ্যই মেনশন করতে হবে ইভি ব্রাউনিং বা সিজি রসেটি, তাদের নাম। ওকে, তো দিস আর দ্য ফিচার্স অফ ভিক্টোরিয়ান পোয়েট্রি।